13 বছর পর ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ, হাইকোর্টের রায়, গণভোট পুনর্বহাল। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। নির্বাচন ইভিএম এ নয়, হবে ব্যালটে। ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। যেভাবে করলে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায়, আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব। নিশিরাতে নির্বাচন চায় না বিএনপি। মন্তব্য তারেক রহমানের। টেবিলে বসে সংস্কার সম্ভব নয়, বললেন আমির খুসরো। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা লুটের অভিযোগ। শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু। এবং বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন। বাস্তবায়ন না হলে রাজপথে নামার ঘোষণা। কোন দালাল থাকে তাহলে 6 দিনের দিন আমাদের রাজপথে দেখা হবে। দর্শক, আমন্ত্রণ সংবাদরাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বিস্তারিত। এক ঐতিহাসিক রায়ের সম্মুখীন হলো হাইকোর্ট। ৫ম সংশোধনী আংশিক বাতিলের মধ্য দিয়ে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরে এনেছেন আদালত। বাতিল হলো সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত সংবিধানের 7 ক ও খ অনুচ্ছেদ। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ। এতে 13 বছরে একের পর এক হয় বিতর্কিত নির্বাচন, যেখানে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত হয় দেশের জনগণ। সেই সঙ্গে জনগণের সমর্থন ছাড়াই বারবার সরকার গঠন করায় বেপরোয়া হয়ে ওঠে তৎকালীন আওয়ামী লীগ সরকার। গণমানুষের ওপর চলে ব্যাপক দমন পীড়ন। গেল 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 18ই আগস্ট সংবিধানের ৫ম সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামাত সহ 15 দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তুলে ধরেন জোরালো আইনি যুক্তি। মঙ্গলবার ৫ম সংশোধনীর বৈধতা নিয়ে রায় ঘোষণা করেন উচ্চ আদালতে। শুনানিতে হাইকোর্ট বলেন, সংবিধানের সৌন্দর্য জনগণের ক্ষমতায়ন। পরে ৫ম সংশোধনীর আংশিক বাতিল করেন হাইকোর্ট। রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে সন্তোষ প্রকাশ করেন আইনজীবীরা। বলেন, এ সংশোধনীতে জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল না। এ রায়ের মাধ্যমে পূর্ণভাবে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ৫ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে যে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটার আমরা বলবো, সেটার অবসানের ক্ষেত্রে আজকে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অর্জন করলাম। বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন, সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন। আদালত বলেছেন, পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এই 3 তরফার রায় আজকে ঘোষণা হয়েছে। সংবিধানের ৫ম সংশোধনী দেশের আইন, শাসন, গণতন্ত্রের পরিপন্থী। এই রায়কে যুগান্তকারী বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ এফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। সংশোধনীকে আংশিক বাতিলের মাধ্যমে ফিরিয়ে আনা হলো গণভোটের বিধানও। অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে পারবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
2026 সালের 30 জুন বা কাছাকাছি সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় সাংবাদিকদের সাথে নিয়মিত মতবিনিময়কালে তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন নির্ধারিত তারিখ দিলে সরকার সুষ্ঠু নির্বাচনে সকল ধরনের সাহায্য করবে। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। গেল কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে নির্বাচনী গুঞ্জন। এরই ধারাবাহিকতায় সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, 2025-এর শেষ অথবা 26-এর শুরুতে হতে পারে জাতীয় নির্বাচন। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় নির্বাচন প্রসঙ্গ আসলে তিনি বলেন, 2026 সালের 30 জুন বা কাছাকাছি সময়ে হতে পারে আগামী জাতীয় নির্বাচন। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এ সময় বিগত সরকারের অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের সমালোচনা করেন তিনি। যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছি গত 15 বছর আপনাদের তো দেখাই আছে। আমরা কর্ণফুলীর লিভারের নিচে কোনোদিন টানেলের দরকার ছিল না, সেখানে আমি তো 12,000 কোটি টাকা খরচ করে ফেলেছি, 450 কোটি টাকা দিয়ে করেছি। আমি গোপালগঞ্জের ওইখানে আমার কোনো রেল লাইনের দরকার ছিল না, আমি 2,000 কোটি টাকা দিয়ে রেল লাইন করে ফেলেছি। যেটা আমার দরকার ছিল সেই কাজটা করিনি। শিক্ষার মান উন্নয়নে কমিশন গঠন ও দুর্নীতি রোধে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান প্রেস সচিব। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। এ সময় তিনি জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের জানান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। কাউকে তার বেকায়দা ফেলার জন্য আমরা কোনো কিছু করব না, আমরা একদম ন্যায্যতা ভিত্তিতে জিনিসটা করতে চাই। ভোটার তালিকা সম্পর্কে সিইসি বলেন, বর্তমানে বিদ্যমান ভোটার তালিকায় অনেক অসঙ্গতি রয়েছে। 2 মাসের মধ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে জানান তিনি। আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা কোনো নির্ধারণ করব না। আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে সেখানে আমরা হাত দেব এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এটা ফিক্স করব। আমাদের কাছে তো অতীতের রেকর্ড তো আছে। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। এ সময় তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। এই বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না। সুষ্ঠু ও ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে বলে জানান সিইসি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিএনপি নির্বাচনে বিশ্বাসী, কিন্তু নিশিরাতে নির্বাচন চায় না বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা বিভাগের কর্মশালায় কথা বলেন তিনি। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা বিভাগের কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 31 দফা কর্মসূচি সফল করতে জনগণের সমর্থনের প্রয়োজন, তাই 31 দফাকে ঘরে ঘরে নিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। সেজন্যই আমি সবসময় বলছি, জনগণের সঙ্গে থাকুন,
জনগণকে সঙ্গে রাখুন। এদিকে সকালে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় আমির খসরু মাহমুদ জানান, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন তিনি। রিফর্ম হতে হবে সংসদে। 31 দফা আমরা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা সংসদে আগামী দিনে পরিপূর্ণভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এদিকে দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরুর গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এতে অংশগ্রহণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ আমলে সরকারের 9টি মেগা প্রকল্পের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে 80,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান দুদকের পরিচালক আখতার হোসেন। এদিন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 6 জনের নামে মামলা করেছে দুদক। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। গেল সোমবার হাইকোর্টে আইনজীবী শাহিদুল আজমের রিটে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বেজা ও বেবজা এবং আশ্রয়ণ প্রকল্প সহ 9টি প্রকল্পে অন্তত 80,000 কোটি টাকারও বেশি অর্থ লুটপাট হয়েছে। এর সঙ্গে জড়িত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। এমন অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের পরিচালক আখতার হোসেন। শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর নামে 1,200 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। 4টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 1251 কোটি 25,33,778 টাকা লেনদেনের, অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। সেই সঙ্গে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের 16 বছর ধরে গোপন কারাগারে যত গুম, নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে তাতে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা মিলেছে, এমনটাই জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে প্রসিকিউশন। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি তুলে ধরে আরও 2 মাস সময় চান তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে 2 মাসের সময় দেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। এর আগে সকালে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু সহ 16 আসামিকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটির আকার হতে পারে 5 থেকে 9 সদস্যের। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 58 জন সেনা কর্মকর্তা সহ মারা যান 74 জন। আলোচিত এ ঘটনার মামলায় 139 জনকে ফাঁসি, 185 জনকে যাবজ্জীবন এবং 200 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। গেল 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পিলখানা বিদ্রোহের মামলায় পুনঃতদন্ত চেয়ে দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এমন প্রেক্ষাপটে বিডিআর হত্যার তদন্তে কমিশন গঠনের কথা সামনে আসে। কিন্তু গত 15 ডিসেম্বর বিডিআর হত্যায় কমিশন গঠন হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে অসন্তোষ দেখা দেয় সব মহলে। এমনকি এ ঘটনায় কেন কমিশন নয় এ দাবিতে মঙ্গলবার আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্রদের কয়েকজন সমন্বয়ক। এমন দাবির মুখে মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী 5 দিনের মধ্যে কমিটি গঠনের ঘোষণা দেন। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অথবা আপনি যেটা বলছেন হয়তো হইতে পারে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। পিলখানায় নারকীয় ওই হত্যাকাণ্ডের পর বাহিনীটির নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে কমিশন গঠন না হলে 6ষ্ঠ দিনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। সকালে জাতীয় শহীদ মিনারে বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবারের সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় কমিশনে ভুক্তভোগী পরিবারের সদস্য, সাবেক সেনা সদস্য ও ছাত্র প্রতিনিধি রাখার দাবি জানান। এছাড়া বিজিবির নাম বাংলাদেশ রাইফেল করার দাবি করেন তিনি। সমাবেশে বিচারের নামে নিরপরাধ বিডিআর সদস্য এখনও জেলে বন্দীদের দ্রুত মুক্তির দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার হাজবেন্ডকে কোনো সম্মান দেওয়া হয়েছে না, 57 অফিসারকে কোনো সম্মান দেওয়া হয়েছে না। আমার এই পর্যন্ত আমরা শান্তিতে বেঁচে আছি। আপনাদের কাছে এতটুকু অনুরোধ, আপনারা জাস্টিসটা ব্যবস্থা করেন। যতগুলো পরিবার আছে, সেটা অফিসারদের পরিবার এবং জওয়ানদের পরিবার। যদি 5 দিনের মধ্যে এই কমিশন জাতির সামনে প্রকাশ করা না হয় এবং সেখানে যদি কোন দালাল থাকে, তাহলে 6ষ্ঠ দিনের দিন আমাদের